আমাকে আপনার সময় বলবেন। আপনার ছাত্র দলের নেতারা সেখানে চিহ্নিত লোকজন, আপনি বলছেন কারা করেছে, মানে সেখানে চিহ্নিত যদি কারো পদপদবী থেকে থাকে, আপনাদের মতো দায়িত্বশীল মানুষ যখন এরকম দিনে দুপুরে মিথ্যা কথা বলে তাহলে খুবই আনফরচুনেট। তাদেরও আবেগ আছে। ভাই আবেগ আছে, আপনি বলছেন যে ভিন্ন কেউ করছে। আপনি আপনার সামনে কথা বলবেন, কিন্তু আপনি তো মিথ্যা তথ্য দিচ্ছেন। আমি মিথ্যা বললে আপনি জবাব দিবেন, আপনি মিথ্যা তথ্য দিলে আপনি পরে জবাব দিবেন। আমি তো আপনাকে নাম সহ দিলাম, আপনি ভিডিও ফুটেজ দেখেন। আমি বলেছি তো, আপনি তো অস্বীকার করেন। দায়িত্বশীল ছাত্র দলের নেতা, আমি কোনো দায়িত্বশীল না, শহর সাংগঠনিক সম্পাদক কেউ না এখন আপনাদের উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক। এটা করা উচিত। এটা এনসিপির কাছে দায়িত্বশীল হইতে পারে যে এনসিপির একটা পুরো উপজেলার মধ্যে 5 জন লোক খুঁজে পাওয়া যাবে না, আর ছাত্র দলের অমুক উপজেলার অমুক সহ সাংগঠনিক সম্পাদক আপনারা 1 নম্বর না 3 নম্বর ওইটা খুঁজে বের করছেন, ওই জিনিস নিয়ে বিএনপি চিন্তা করে না। তারপরে এটা বুঝতে হবে। ঠিক আছে ভাই, বিএনপি এত বড় রাজনৈতিক দল, আপনি আপনার কথা বলবেন। এস এম সাইফ মোস্তাফিজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। হবিগঞ্জের পর সিলেটেও আপনাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আপনারা হবিগঞ্জে মনে হয় একটি অভিযোগও দিয়েছেন, পাল্টাপাল্টি অভিযোগও ছাত্রদল করেছে, বেশ কয়েকজন নেতাদের বিরুদ্ধে, নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এনসিপির। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনারা বলছেন যে এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা, বিএনপি সরকারে আছে, বিএনপি সরকার কেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনাদের উপর হামলা কেন করবে? দেখেন, এই খুব বেশি দিন না, 2 বছর আগেই জুলাই গণঅভ্যুত্থানের সময়ে এই আমরা সকলে মিলেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানটা সফল করেছিলাম, এবং এই ফ্যাসিবাদ কাঠামোর বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা এই সকলে একসাথে মিলেই কাঁধে কাঁধ রেখে আসলে লড়াইটা করলাম। কিন্তু আজ 2 বছরের মধ্যে যে দলটা ক্ষমতায় বসলো, যারা 17 বছর জুলুমের শিকার ছিল, নিপীড়িত হয়েছে, যাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, তাদের রাজনৈতিক অধিকারগুলো ক্ষুণ্ণ হয়েছে, ঠিক তারাই আজকে ক্ষমতায় এসে ভিন্ন মতকে, বিরোধী দলকে কিভাবে দমন করছেন, এটা আমার মনে হয় যে আমার সাথে যারা বসা সমালোচকরা আছেন বা আপনি যারা সাংবাদিকতা করছেন, আপনারা আমার সাথে একমত হবেন। এবং প্রত্যেকটা জায়গায় হবিগঞ্জ থেকে শুরু করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে, আমি ওই ভিডিওটা দেখে তো আসলে আমি নিজে খুবই মানে শঙ্কিত হয়ে গিয়েছিলাম যে মানে একদম বন্য হিংস্র মানুষদের মতো করে যেভাবে গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ছে, মানে সেই গাড়িটা যদি ওইখানে 1-2 মিনিট যদি থামাতো, সেখানে তো ওইখানে সবাইকে মনে যে মেরে ফেলতো, এরকম একটা অবস্থা আমরা দেখলাম যে গতকালকে যাওয়ার সময় 2 দফায় যে হামলা হলো। এবং আরো অদ্ভুত ব্যাপার, মানে যারা হামলা করছে তাদের আশেপাশে পুলিশরা দাঁড়িয়ে থাকছে, ঠিক যেরকম আওয়ামী লীগ আমলে আমরা দেখতাম যে পুলিশ, ছাত্রলীগ, তারপরে আওয়ামী লীগের লোকজন একদম বন্ধুদের মতো করে একসাথে হাতে হাত মিলিয়ে বিরোধী দলকে দমন করতো। আবার এবার আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ঠিক সেই আগের ভূমিকায় অবদান রাখছে। আবার যখন মামলার জায়গাটা থাকছে, যেখানে একদম চিহ্নিত সব লোকজনের ডেটা সহ সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, তাদের কোনো রকম এখন মানে প্রায় 3 দিন হয়ে যাচ্ছে কোনো রকম গ্রেফতার করা হচ্ছে না, কিন্তু আপনি হচ্ছে সার্জিস আলম বেদের হচ্ছে ছিনতাইয়ের মামলা দিচ্ছেন। তো এটার থেকে অদ্ভুত এবং মানে অবাক করা বিষয় বাংলাদেশে আবারও যেরকম করে ঘটবে, যেটা আওয়ামী লীগ সময় ঘটতো, সেটা মনে হয় না আমরাও কেউ ভেবেছিলাম, তাও একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে। তো এইটা তো আসলে কোনোভাবে কোনো ভালো বার্তা দিচ্ছে না, এবং রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের যে জায়গাটা আমরা চিন্তা করেছিলাম, হ্যাঁ মানে আমি অনেকবার শুনছি যে আপনাদের তরফ থেকেও তো উস্কানিটা আমি এই ধরনের অভিযোগ, যে আমি অনেক আমার বিএনপির যারা সমালোচক বন্ধু, যারা রাজনৈতিক নেতারা, তাদের থেকে বারবার এই একটা অভিযোগই শুনছি যে দায়িত্বশীল যারা আছে বলছে যে না, এটা অবশ্যই ঠিক হয় নাই, কিন্তু এই যে অমুক নাসিরউদ্দিন পাটোয়ারি এই বক্তব্য দিচ্ছে, ওই বক্তব্য দিচ্ছে। দেখেন, আমি এটার সাথে একমত, আমি নিজেও নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক বক্তব্যকে আমি নিজেও সমর্থন করি না, কিন্তু এর মানে তো এই না যে আপনি তাকে একদম মেরে ফেলবেন, হামলা করবেন। তার ব্যাপারে মানে রাজনৈতিকভাবে আপনারা সেই পাল্টাপাল্টি বক্তব্যের জায়গা রাখেন, আরো নানা রকম রাজনৈতিক প্রতিক্রিয়ার জায়গা আছে, কিন্তু আপনি যদি কাউকে মানে গায়ে হাত তোলেন, সেটা তো আসলে সভ্য রাজনৈতিক চর্চার জায়গা থেকে, গণতান্ত্রিক একটা দেশের জায়গা থেকে এটা তো কোনোভাবে সমর্থনযোগ্য না। এবং এই যে একটা নতুন কালচারের জায়গাটা হলো, এবং তারপরে আমাদের যারা দায়িত্বশীল
সরকারি দলের বন্ধুরা আছেন তারা যে বারবার এটা জাস্টিফাই করছে, এটা কিন্তু আরো খারাপ বার্তা দিচ্ছে। কারণ যখন মাথার টায়ারের মানে উপরের টায়ারের নেতারা এটাকে সমর্থন দিয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই হবিগঞ্জের অমুক তমুক যে জায়গার নেতাকর্মীরা এটাকে সেলিব্রেট করছে। এরা ভাবছে যে তাহলে এটাকে আমরা আরো বেশি করতে পারলে আমরা হয়তো আরো প্রাইস পোস্টিং পাবো, বা এটা মনে হয় একটা ক্রেডিটের ব্যাপার। জি, আপনার কাছে আবার আসবো রহমতুল্লাহ ভাই। এই যে ভিন্ন মতকে এভাবে কেন দমন করতে হবে, বা পুলিশের যে ভূমিকা, যে পুলিশের ছত্র ছায়ায় ঠিক পুরনো ফ্যাসিবাদী কায়দায় তাদের উপর হামলা করা হচ্ছে, এই ধরনের অভিযোগটাও কিন্তু আসছে। আর হ্যাঁ, উস্কানিমূলক বক্তব্য আসছে, সেটি সাইফ মুস্তাফিজও বললেন, কিন্তু তার মানে এই না যে তার উপর আপনি হামলা করতে পারেন। বা এমনকি তাদের বিরুদ্ধে আবার মোবাইল চুরি, আইফোন চুরি, ছিনতাইয়ের মামলা দেয়া হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? প্রথমত আজকের এই প্রেক্ষাপটে এসে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তির মধ্যে এই ধরনের একটা পরিস্থিতি কেন তৈরি হয়েছে, এটা খুবই দুঃখজনক। যেটা এই ধরনের, আপনার কথা বলার সময় শুরুতে আপনি বলেছেন যে এই দূরত্বটা কারা তৈরি করছে, এবং এই দূরত্ব তৈরি করলে লাভবান কারা। এনসিপি বা বিএনপির বক্তব্য কাদের বিরুদ্ধে হওয়ার কথা ছিল? আজকে জুলাইয়ের মাস, যেটা আমার ভাই বললেন যে এই জুলাই পদযাত্রার কর্মসূচিতে বিএনপি সহযোগিতা করবে, এটি স্বাভাবিক। বরং এনসিপির সভা সমাবেশে বিএনপি সমর্থিত যারা তারাও যাবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু এই যে সহপাঠী বা সহযোগী হিসেবে বিএনপির নেতাকর্মীরা থাকার যে রাস্তাটা, এই রাস্তাটা বন্ধ করলো কারা? উনি নিজেই কিন্তু ওনার দলের একজন লোকের নাম উচ্চারণ করেছে। আমি আসলে এই ভদ্রলোকের নামটা উচ্চারণ করতে রাজনৈতিক কর্মী হিসেবে আমি ঘৃণা বোধ করি, আমি লজ্জা বোধ করি। এরকম অসভ্য, এরকম বেয়াদব এবং এরকম নিকৃষ্ট ভাষা রাজনীতিতে ব্যবহার করা যায়, এটা আমরা ফ্যাসিবাদ আমলও দেখি নাই। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে সেই কারণে কি আপনারা হামলা করেন? না, আমি কোনো হামলা বা কোনো ধরনের এর প্রতিবাদ করার জন্য তার উপরে অত্যাচার করা, জুলুম করা বা পুলিশের ছত্রছায়ায় কোনো হামলা, আমি এটাকে সমর্থন করি না। আমি মনে করি যে উনি একটা কথা বলেছেন যে হ্যাঁ, উনি যদি কোনো আচার আচরণ কথাবার্তা এরকম করে থাকে, তাহলে এটার বিরুদ্ধে তো রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এইরকম অসভ্য লোকের জবাব দেওয়ার মতো কোনো অসভ্য রাজনীতিবিদ বিএনপিতে আছে আমার কাছে মনে হয় না। সকল রেকর্ড ভঙ্গ করে আপনি যেই এলাকায় যায়, আপনি গিয়ে আজকে জুলাই পদযাত্রা করে আপনি কাদেরকে স্মরণ করছেন? যারা জুলাইতে শহীদ হয়েছে, যারা জুলাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা জুলাইতে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে স্মরণ করছেন। আপনি কাকে গালি দেবেন? আপনি গালি দেবেন তাকে যারা এই জুলাইয়ের চরম ওই হত্যাযজ্ঞ, ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ চালিয়েছে, যারা ফ্যাসিবাদের দোষর ছিল, তাদের বিরুদ্ধে আজকে কথা বলবেন। তাদের বিরুদ্ধে যদি বিএনপি কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ না করে, আপনি বিএনপিকে গালিগালাজ করেন। হ্যাঁ, গালিগালাজের তো একটা সভ্যতা আছে, রাজনৈতিক শিষ্টাচার আছে। আপনি কি করলেন? আপনি কক্সবাজারের দ্বারা বললেন যে এই লোকটা গুম হয়ে দেশের বাইরে অবস্থান করলো, সেই লোকটারে বললেন যে শিলং থেকে আসছে একজন গডফাদার। এটা কার বিরুদ্ধে কথা বলছেন? আপনি কাকে খুশি করতে চাচ্ছেন? কার উপকার করতে চাচ্ছেন? আপনি কিশোরগঞ্জে গেলেন, সেখানকার একজন জনপ্রতিনিধি, জনপ্রিয় মানুষ, আপনি তাকে নাম টাম ব্যঙ্গাত্মকতা করে, আপনি এটা কোন ধরনের রাজনৈতিক শব্দ? আপনি যেই এলাকায় গেলেন, ওই এলাকার জনপ্রিয় ব্যক্তি যারা, তাদের বিরুদ্ধে আপনি বিনা উস্কানিতে, বিনা কারণে, এইটার কারণটা আমাদেরকে খুঁজে বের করা দরকার। এটা নিশ্চিত এইটাকে ফ্যাসিবাদকে শক্তিশালী করবার জন্য আজকে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একটা মতদ্বৈততা, সম্পর্কের বিনষ্টতা তৈরি করতে চায়, এবং ফ্যাসিবাদ বিরোধীকে এইসব লোকদের মাধ্যমে, যে অসভ্য বেয়াদব রাজনৈতিক কর্মীর নামে কলঙ্ক, এরা এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে আজকে এই ধরনের বিভক্তি তৈরি করতে চায়। এগুলোকে বন্ধ করার জন্য প্রত্যেকটা দলের নিজেদের দায়িত্ব আছে।
সেখানটা থেকে আমার কাছে মানে সে নিজে মানে সুন্দরভাবে বলেছে যে আমি অনেক বিষয়ের সঙ্গে বক্তব্যের একমত না। এখন ওনারা কি বলেন কি যে তাইলে ওনার বিরুদ্ধে আপনি মামলা করেন। আরে ভাই মামলা একটা জিডি করলেই তো আপনারা বলেন যে এই যে সেই ফেসিবাদের মতো আবার শুরু হয়ে গেছে, কি মামলা করবে? এখন প্রশ্ন হচ্ছে এখানে বিএনপি এখানে সম্পৃক্ত কিনা। এখানে বিএনপির কোনো নেতাকর্মী যদি সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে সেটা বিএনপি না, সেটা সন্ত্রাসী, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং তারা যদি অন্যায়ভাবে কারো উপরে কোনো রকমের এইরকম অপকর্মে জড়িত থাকে, আমি মনে করি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার ব্যবস্থা করা দরকার। সাইদ খান ভাই, এবং ওই যে একটা বাচ্চা শিশুর কথা বারবার বলা হচ্ছে, হ্যাঁ, চোখ হিপড়ে ফেলা, এটা ন্যাক্কারজনক ঘটনা, এবং সেটা কে ঘটিয়েছে সেটাও খুঁজে বের করা দরকার। যেই ভিডিওটা বারবার সামনের দিকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে, সেই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে যাকে মারা হচ্ছে সেইটা এবং সেই ছেলেটা কিন্তু এক না। এটা কোত্থেকে হইলো, কারা করলো, এবং সেই উস্কানি কারা দিচ্ছে, এই ষড়যন্ত্রমূলক কাজগুলো কারা করছে, এটা কিন্তু প্রশাসনকে খুঁজে বের করতে হবে, এটা প্রশাসনের দায়িত্ব। জি, সাইদ খান ভাই, রহমতুল্লাহ ভাই ঠিকই বলছেন যে এনসিপি জুলাই পদযাত্রা করছে এবং অলরেডি মনে হয় শেষ করেছে, সিলেটের মাধ্যম দিয়ে শেষ হয়েছে। এই পদযাত্রায় তো বিএনপির সমর্থক বা যারা জুলাইয়ের সমর্থক তাদের সবারই থাকার কথা ছিল, কিন্তু সেই থাকাটা বন্ধ করলো কে? আর এই বিএনপি এনসিপির মধ্যে যে দূরত্ব, এই দূরত্বের সুযোগটা আসলে কে তৈরি করে দিচ্ছে বা দূরত্বটা বাড়াচ্ছে কারা? একেবারে টু দি পয়েন্টে যদি বলি, এই জুলাই আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিল গোটা জাতিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আবার সেই জুলাই আমাদের মধ্যে সেই ঐক্য মানে ফাটল ধরিয়ে রক্ত ঝরাচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জাজনকও বটে। এখানে আপনি দুইভাবে বিবেচনা করতে হবে। দেখুন, সমালোচনা করতে হবে অবশ্যই। আপনি যদি রাষ্ট্রকে সমালোচনা, সরকারকে বা ক্ষমতাকে যদি প্রশ্ন না করেন, জবাবদিহিতার কাঠগড়ায় যদি দাঁড় না করান, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক অধিকার নিশ্চিত অনেক ক্ষেত্রে হয় না বা আদায় করে নিতে হয়। কিন্তু সমালোচনা করতে হবে শালীনতার মধ্য থেকে। যেমন আমার দুইজন সহ আলোচকই, তারা দুইটি দলের বেশ প্রভাবশালী নেতা, তারা স্বীকারও করেছেন এ বিষয়টি। কিন্তু আপনি দেখুন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই ব্যক্তি সেই নির্বাচনের আগে থেকে একেবারে পার্সোনালি অ্যাটাক করেন, প্রত্যেকটা ব্যক্তিকে পার্সোনালি তার অ্যাটাক করে তাকে চরিত্র হনন করবার চেষ্টা করেন এবং নামগুলো ব্যঙ্গাত্মকভাবে বিকৃতভাবে উপস্থাপন করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু একটি দলের শীর্ষ নেতা, পলিসি মেকার। তো একটা দলের শীর্ষ নেতা বা পলিসি মেকার, যেমন সাইফ মুস্তাফিজের চেয়েও মনে হয় রাজনৈতিক দলে তার পদ অনেক বড়। তো সেই জায়গা থেকে তিনি যদি এরকম অশালীন আচরণ করেন, যে জুলাইয়ের যোদ্ধা দাবি করেন নিজেকে, তিনি যদি আবার সেই রাজনৈতিক সংস্কৃতিতে সেই হানাহানি, সেই মানে সমালোচনার নামে অশ্লীলতা বা ব্যঙ্গ করা বা আওয়ামী ইজম বা ফ্যাসিজম, সেটিকে ফেরত নিয়ে আসেন, সেটি হচ্ছে মূল কারণ। এখানে আরেকটি জিনিস, যেমন রহমতুল্লাহ ভাই নিজের দলের অপরাধটুকু বা যদি কোনো অপরাধ থাকে তার স্বীকার করে তিনি তার বিচার চেয়েছেন, এটি রাজনীতিতে আমাদের কাম্য ছিল। বাট যে ছেলেটি চোখ হারালো, সে কি আর দেখবে আলো? পৃথিবীর আলো আর দেখবে? এই চোখ এনসিপি বা সরকার ফেরত দিতে পারবে? তার চোখের আলো, ওই বাবা মায়ের তো স্বপ্ন তাকে ঘিরে, সেই স্বপ্ন ফেরত দিতে পারবে? সুতরাং এখানে যেমনি দায়িত্বহীন আচরণ করেছে এনসিপি, তেমনি দায় এড়াতে পারে না সরকার। দুই পক্ষই সমানভাবে আমি দায়ী করব। আরেকটি জিনিস শুনুন, রাজনীতিতে 1971 সালের পর থেকে আমাদের রাজনীতিতে যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির যে অভাব বা রাজনৈতিক যে সহিষ্ণুতা, সেই সহিষ্ণুতা দাঁড়ায়নি বা সংস্কৃতি দাঁড়ায়নি। যেই কারণে এত বড় একটা রক্তাক্ত অভ্যুত্থানের পরেও আমাদের মধ্যে সেই ঐক্য বা সহিষ্ণুতা জন্ম নেয়নি। এখানে আমি একটু গ্যাব্রিয়েল আলমন্ড রাষ্ট্রবিজ্ঞানী এবং সিডনি ভার্বা, তাদের একটি বিখ্যাত রিসার্চ আছে, তাদের একটি বই আছে দ্য সিভিক কালচার। এই বইয়ে তারা লিখেছেন, যদি কোনো রাজনৈতিক দল বা কোনো সমাজে রাজনৈতিক বিরোধিতা দীর্ঘ হয়, এই শত্রুতা জনজীবনে কিন্তু প্রভাবিত করে, জনজীবনকে প্রভাবিত করে এবং এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে প্রভাবিত করে। রাজনৈতিক সেই ভিন্ন মত বা ভিন্ন পথ দীর্ঘ যখন হয়, তখন সেটা শত্রুতায় রূপান্তর হয় এবং এই শত্রুতা প্রতিহিংসা পরায়ণ করে তোলে একটি সোসাইটিকে। সেই আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছি, এই সংস্কৃতিগত পরিবর্তন না আনবার কারণে কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে। আজকে দেখুন, এনসিপি, বিএনপি বা জামাত এর ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে,
এই রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের জন্যই তো। কিন্তু আমরা এই জায়গাটি নির্মাণ করতে না পারার কারণে দেখুন আবার নিজেরা রক্ত ঝরছে, সেই সংস্কৃতিতে আমরা ফিরতে পারিনি। যেই কারণে দেখুন আমরা বলেছিলাম জুলাই আমাদেরকে যে বার্তা দিয়ে গেছে, সেই বার্তা হচ্ছে ঐক্যের, সে বার্তা হচ্ছে আমাদের জাতিরাষ্ট্র গঠনের। আমরা জাতি গঠন করতে পারছি না, সংস্কৃতি, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারছি না। এখানে জাস্ট কেন্দ্রে কিন্তু আমরা ক্ষমতাকে দেখছি। আজকে এনসিপি, হ্যাঁ অবশ্যই এনসিপি পদযাত্রা করবে, এই পদযাত্রা তো শুধু এনসিপির না, এই পদযাত্রা তো বিএনপিরও। রহমতুল্লাহ ভাই কেন থাকবেন না ওই পদযাত্রায়? আমি কেন নাগরিক হিসেবে থাকবো না? আপনি আফজাল কেন থাকবেন না? এই পদযাত্রা তো আমাদের ঐক্যের পদযাত্রা, আমরা বার্তা দেব শান্তির। সেখানে সহিংসতা যারা ঘটিয়েছে, এখানে কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। এখানে এনসিপি বা বিএনপি কোনো পক্ষই এককভাবে দায়ী না। এখানে তৃতীয় পক্ষ, রহমতুল্লাহ ভাই বলেছেন, এতে লাভ কার? যারা পালিয়েছে তাদের। আমরা হ্যাজিমনি মুক্ত হতে পারিনি। জুলাই 24 ফ্যাসিস্ট পালিয়েছে, বাট আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের প্রশাসনের মধ্যে কিন্তু সেই হ্যাজিমনি রয়ে গেছে। পুলিশ দাঁড়িয়ে আছে, এই পুলিশ তো সেই পুলিশ যে পুলিশ গুলি ছুঁড়েছিল, যে পুলিশ শিশুদের বুকে গুলি ছুঁড়েছিল, সেই পুলিশই তো। পোশাক বদল হয়েছে, চরিত্র তো বদলায়নি। সো দ্যাট এখানে ঘোলা পানি করাই আছে। এখানে কে মাছ শিকার করছে? আমার মনে হয় এনসিপি এবং বিএনপি বা রাষ্ট্র সবার উচিত এই ঘোলা পানির মধ্যে মাছটাকে শিকার করছে সেটা আইডেন্টিফাই করা উচিত। যদিও এটি কিন্তু দৃশ্যমান, দগদগে, খুঁজলেই পাওয়া যাবে, একটু সচেতনভাবে দেখলেই বের করা সম্ভব। সামনে স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনে যাতে শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত না হয়, বা সরকারের মাত্র 5 মাস, দেখুন সরকারকে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের ট্রলের মুখে ফেলানো হচ্ছে। দুর্নীতিবাজ রাষ্ট্র, দুর্নীতিবাজ সরকার, এটা প্রতিষ্ঠিত করবার জন্য সোশ্যাল মিডিয়া সহ নানানভাবে কিন্তু সমালোচনা বা দুর্নীতি এইসব মানে বানোয়াট গল্প সামনে আনা হচ্ছে। আবার একদিকে দেখুন এনসিপির পদযাত্রায় হামলা করানো হচ্ছে। এটা আমি বলবো করানো হচ্ছে, যাকে দিয়ে করানো হচ্ছে তারা আসলেই কি বিএনপি, আসলেই কি সরকারের মানে সুনাম চায় বা ভালো চায়? এ বিষয়টি খতিয়ে দেখা দরকার। জি। এবং ওই পুলিশের উপরে এখনও পূর্ণ আস্থা রাখা ঠিক হবে না। এবং নাসিরুদ্দিন পাটোয়ারি বা এনসিপির সকল নেতারাই যেটা করছে, বিষয়টি এরকম না। এনসিপির সাইফ মোস্তাফিজদের মতো নেতারা তো দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে। নাসিরুদ্দিন পাটোয়ারির মধ্যে দেশপ্রেম বা সভ্যতা বা রাজনৈতিক সংস্কৃতি বা উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন দাবি করেন, সে ধরনের কোনো আউটকাম তো দেখি না ওনার কথাবার্তায়। জি। এই জায়গাটিতে আমাদের কাজ করতে হবে। জি, এস এম সাইফ মোস্তাফিজ, এই যে বিএনপি এবং এনসিপির মধ্যে যে দূরত্ব যারা সৃষ্টি করতে চায়, তাদের একটা উদ্দেশ্য আছে। আমরা দেখলাম যে আজকেই গণমাধ্যমে এসেছে, যদিও ওই স্ট্যাটাসটি তিনি সরিয়ে ফেলেছেন, ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলছেন যে হবিগঞ্জ এবং মৌলভীবাজারের ঘটনা তার কাছে সুপরিকল্পিত মনে হচ্ছে। এটা মনে হচ্ছে তার কাছে যে জুলাই মাসে জামাতকে নিয়ে আলোচনা বা জামাতকে আলোচনার বাইরে রাখা এবং এনসিপির জনসমর্থনটা বাড়ানো। আপনার কাছে কি তাই মনে হয়? না, আমি তো আসলে এটা মনে করি না। বরঞ্চ এরকম একটা মানে ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে ওনার মতো দায়িত্বশীল মানুষ যদি এরকম বক্তব্য দেয়, সেটা আসলে খুবই দুঃখজনক। এখানে একটা ছেলের চোখ অন্ধ হয়ে গেছে। আমি গত 3 দিন ধরে আসলে আমি ইভেন টকশোর আগে ওইখানেই ছিলাম, আলিফের ওখানে। তো আলিফ যখন থেকে এসছে, ছেলেটার বয়স মানে খুবই কম, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। এবং সেই ছেলেটার যদি সাথে আপনার একটু কথা বলে দেখতেন, ওর চিন্তা ভাবনা মানে এত দারুণ। এবং সে আমাকে বারবার বলছে যে আপনি একটু এটা সবাইকে বললেন যে হানাহানির রাজনীতি মানে মারামারি রাজনীতি এটা যেন বাংলাদেশের না হয়। আমার চোখটা হারাইছে, আর যেন কারো চোখ না হারায়। মানে আমি মানে এইটুকু বাচ্চার যে সাহস, যে চিন্তা, এটা দেখে বারবার খুবই অবাক হচ্ছিলাম, আবেগ আক্রান্ত হচ্ছিলাম। এবং তাকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে মানে যখন অপারেশনের পরে, তার আগ পর্যন্ত সে জানতো না যে তার চোখ আসলে অন্ধ হয়ে গেছে, যেটা আমরা মোটামুটি সবাই জানতাম যে চোখটা ঠিক হবে না। তো ও তখন জিজ্ঞেস করছে যে আমার চোখটা কি মানে ঠিক হবে? আমি বললাম যে বললেন যে বলেন সমস্যা নাই। আর বললাম যে না বাবা, তোমার চোখটা একবার অন্ধ হয়ে গেছে। তো এই যে তারপরে যে সে চিন্তা করছে, এবং আমার 2 সমালোচক, আমার যে বিএনপির সমালোচক যিনি আছেন, উনি যেগুলো বলেছেন ঠিক আছে, উনি ওনার জায়গা থেকে বলতে পারেন। কিন্তু উনাদের মতো দায়িত্বশীল মানুষরা যখন বলছেন যে এইটার বিচারটা বা মানে মোটামুটি নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে আমি দেখছি খালি আলাপটা হচ্ছে, কিন্তু এই কাজগুলো যারা করলো, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করলো, এই যে আমার কাছে তো ছবি সহ ডিটেল আছে, মানে আমি যদি দেখাইও
এটা দেখবেন যে আসিফুল ইসলাম ইমন 1 নং সহ সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা ছাত্রদল, মুজাক্কির হোসেন ইমন যুগ্ম আহ্বায়ক বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল, নাজমুল হাসান অনি সদস্য সচিব হবিগঞ্জ থানার ছাত্রদল, আল সাইমুম সহপ্রচার সম্পাদক জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি। এবং মজার ব্যাপার, আমরা যদি অ্যানালাইসিস করি এই প্রত্যেকটা মানুষ সহ হবিগঞ্জ জেলার ছাত্রদল থেকে শুরু করে সিলেটের যে ছাত্রদলের যারা আছে, বিএনপির যারা দায়িত্বশীল যারা আছে, প্রত্যেকের সোশ্যাল মিডিয়া যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন, এটা নিয়ে তারা সেলিব্রেট করছে। এবং যেই হামলাটার ছবি ভিডিও আপনারা দেখেছেন সেটা কিন্তু আমাদের কারো ভিডিও না, তারা নিজেরা লাইভ করছে, এটাকে সেলিব্রেট এভাবে করছে যে এটা একটা খুব দারুণ একটা কাজ করছে, এই মারবে, মেরে ফেলবে, এটা করবো এটা করবে। মানে এইটা তো আসলে এই সংস্কৃতিকে যখন আপনারা দায়িত্বশীলরা প্রশ্রয় দিচ্ছেন, তখন আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য বা সমালোচনা করার রাইট রাখেন না। আপনি যখন এদেরকে প্রশ্রয় দিতে পারেন সন্ত্রাসীদেরকে, তাহলে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আর আপনি মানে ওই সমালোচনা করার জায়গাটা রাখেন না। আপনার মনের মধ্যে আপনারা যারা এই রাজনীতির ক্ষেত্রে এতটা কট্টরভাবে চিন্তা করেন, সবকিছু কমার্শিয়ালি চিন্তা করেন, একটা ছেলের মানে হয়তো বলার জন্য বলেন না, আরে ঠিক না, হয় নাই, ছেলেটার চোখ অন্ধ, কিন্তু যেই ছেলেটা চোখ অন্ধ হলো এই জুলাই গণঅভ্যুত্থানে তো এরকম অনেক মানুষ চোখ হারাইছে, মৃত্যুবরণ করছে, পা হারাইছে, অঙ্গ হারিয়ে রয়েছে। কিন্তু এই আমাদের মতো পলিটিশিয়ানরা আমরা খালি বলি যে আহারে মানে এদের তো এটা অনেক বড় ত্যাগ, কিন্তু তাদেরকে ধারণ করা, তাদেরকে ওন করা আমরা কখনো ভাবি না। কারণ আমি যদি মোটা দাগে চিন্তা করি যে আমাদের বিএনপির টপ টায়ারের যারা লিডার আছে প্রত্যেকের ছেলে মেয়েকে আপনি দেখবেন যে ভালো ভালো ইউনিভার্সিটিতে দেশের বাইরে থাকে, খুব সেফ একটা লাইফ তারা তাদের সন্তানের জন্য অ্যাটলিস্ট এনশিওর করে। কিন্তু তাদের দলের নেতাকর্মী যারা তৃণমূলের, তাদের কথা তারা ভাবে না, আর বিরোধী দলের কথা তো ভাববেই না। কারণ তাদেরকে যতভাবে দমন নিপীড়ন করা যায়, সাধারণ ঘরের সন্তানরা মরবেই। মানে ক্ষমতার পালা বদলের জায়গাটা তারা এভাবেই ট্রিট করে যে আমি থাকবো সবসময় সেফ হ্যান্ডে, কিন্তু মারা যাবে, মরবে এই সাধারণ চাষা বসার ছেলেরা। তো এটা হচ্ছে ট্র্যাডিশনাল পলিটিক্স এতদিন হয়ে আসছে। এনসিপি যখন থেকে পলিটিক্সে ঢুকছে, সেখানে ধরেন আমাদের আসলে তাদের মতো ওই ফ্যামিলিগত লিগাসি নাই যে পারিবারতান্ত্রিকভাবে আমার বাপ এমপি ছিল, আমি তারপরে এমপি হবো, তারপরে এমপি, এরকম না। তো দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে সেই জায়গাটার লিগাসি নাই, কিন্তু বিএনপির জায়গা থেকে তো তারা এই লিগাসিটা ধারণ করে। এবং ধারণ করার ক্ষেত্রে 17 বছর ধরে এই এখন যারা অনেক বড় বড় কথা বলছে, এখন যেভাবে তারা উল্লাস করছে, এই বালুর ট্রাক দিয়ে হচ্ছে যে আমাদেরকে আটকাবে, যদিও বালু ছিল না, ট্রাক দিয়ে যে পলিসিতে আটকে যাচ্ছে, 17 বছর ধরে তারা আসলে এটা সরাইতে পারে নাই। এটা শুনলে আমার বিএনপির যারা বন্ধুরা আছেন তারা মনে কষ্ট পায় যে আমাদের ত্যাগকে, আমাদেরকে এই স্যাক্রিফাইসগুলোকে আপনারা এইভাবে বলছেন। কিন্তু আপনারা যখন এইরকম সাফারিংস এর মধ্যে দিয়ে গিয়েছেন, সেটা তাহলে আপনি যখন, আমি মনে করি যে আমি হয়তো বিরোধী দল হিসেবে সব মানে বাংলাদেশের হিস্ট্রিতে সব থেকে সেফ এখন হয়তো আমার থাকার কথা, কারণ এই দলটাই 17 বছর ধরে এতটা মানে এরকম ভয়ানক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তারা হয়তো বা অন্য আর কারো ক্ষেত্রে জিনিসটা এনশিওর করবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিএনপির জায়গাতে তারা সবকিছু নতুন করে ফিরিয়ে আনছে। এবং আপনারা যখন বলছেন যে অমুক জেলায় তমুক এলাকায়, মানে আমি সমালোচনা করব না কেন? আমি তো আপনার সাথে এখানে মানে সৌহার্দ্য সম্পূর্ণ পরিবেশে আপনার সব খারাপ জিনিসগুলোকে আমি জাস্টিফাই করতে এখানে আসি নাই। কিন্তু আপনি এলাকায় যখন লোকাল করা হচ্ছে, আপনারা সমালোচনা করেন, কিন্তু আপনারা যে এলাকায় যাচ্ছেন সেই এলাকার জনপ্রিয় নেতা ব্যক্তিদের আপনারা একেবারে নগ্ন ভাষায় আক্রমণ করছেন। এই বিষয়টা আমি যেটা বলছি, সমালোচনা করেন, যে এলাকায় যাওয়া হচ্ছে বা যেখানে কথা বলা হচ্ছে সেখানে তো আমরা সমালোচনা করছি। সেখানকার যা যা ঘটনা, ধরেন এই যে সালাউদ্দিন আহমেদের কথা, আমি নাসিরের ওই বক্তব্যকে আমি বলছি না যে ঠিক আছে, কিন্তু সালাউদ্দিন আহমেদকে আমার মাঝে মধ্যে তার থেকেও কট্টর কোনো ভাষায় কিছু বলতে আমার ইচ্ছে করে। কেন? তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন, দায়িত্ব পালন করছেন। তো আমার দেশের এখন তরুণ সমাজের মধ্যে মাদকের একটা বড় আগ্রাসনের জায়গা আছে, এটা আপনি আমি সবাই একমত হওয়ার কথা। তো আমি দেখতে পাই যে বাংলাদেশে মানে মাদকগুলা কোন এরিয়াতে ঢুকছে, মানে তার মধ্যে একটা প্রধান এরিয়া কিন্তু এই কক্সবাজার বা সালাউদ্দিন সাহেবের যেই সংসদীয় এলাকা, সেটা সে সংসদীয় মানে তার আসন হিসেবে সেটা একটা দায়িত্বের উপরে পড়ে। তারপর তিনি দায়িত্বে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সেইটারও দায়িত্বও কিন্তু দায়ও কিন্তু তার উপরে পড়ে। তো যখন এরকম একটা ঘটনা এখনো থামছে না, বরঞ্চ আমরা দেখেছি বদির মতো যারা এরকম গডফাদার ছিল তাদেরকে, তারা তো এখন নাই, তাহলে এখন তারা কারা? আমরা ধরে নিচ্ছি যে বিএনপি এখন সুন্দরভাবে 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় বসছে, সেখানে তারা সব জায়গায় নিজেদের দলীয় লোক বসাচ্ছে, প্রত্যেকটা জায়গায় আপনি দলীয়করণ করছেন, পারিবারিককরণ করছেন। এরপরও যদি দেশে এত দেধারসে মাদক ঢুকে, প্রত্যেকটা জায়গায় করাপশন হয়, তাইলে এই দায়ের জন্য আমি যদি আপনাকে সুন্দর সফিস্টিকেটেড হইতে বলি যে জি সালাউদ্দিন সাহেব অত্যন্ত সুন্দরভাবে আইনজ্ঞ, উনি আসলে এরকম করে করা ঠিক হয়নি, আপনারা এর প্রতিবাদ জানাই। তো কেউ কারো ভাষার ক্ষেত্রে তো তার
সেই লিমিটটা হয়তো বা ক্রস করে ফেলে। আপনি আপনার জায়গায় কতটুকু সংশোধন করছেন, আপনি আপনার ছাত্র দলের নেতাদেরকে কতটুকু সামলাচ্ছেন, আপনার যখন এইরকম ভিডিও ফুটেজ সহ আছে, কয়জনকে আপনি গ্রেফতার করছেন? 3 দিন হয়ে গেছে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে সে সবার জনসম্মুখে সে ক্ষমা চাবে, আপনি এই আলিফ ছেলেটার, আমি তারেক রহমান সাহেবকে বলবো যে তার চোখটা আপনি ফিরিয়ে দেন, সেটা পারবেন না। কিন্তু আপনারা সমালোচনার সময় বারবার বলছেন এই ছেলেটা এটা বলছে, এটা বলছে, এটা বলছে, কিন্তু তার জন্য আপনি একটা ছেলেকে চোখ অন্ধ করে দিলেন, এতগুলো মানুষকে আহত করলেন এবং প্রত্যেকটা মানুষের জীবন নাশের মতো একটা জায়গায় চলে গেলেন। এবং এই রাজনৈতিক পরিবর্তনের জায়গাটা আপনারা মেনশন করছেন না, যেটা আসলে পরিবর্তন করা উচিত। বারবার এই দায়ের রাজনীতি দিচ্ছেন না, এই খারাপ কথা বলছে দেখে আমি মারছি এবং মারাটা ঠিক আছে। জি রহমতুল্লাহ ভাই, আপনারা তো প্রশ্রয় দিচ্ছেন, 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কেউ এই হামলার ঘটনায় গ্রেফতার হয়েছে কিনা আমি জানি না, এখন পর্যন্ত তথ্য পাইনি। যদি আপনারা প্রশ্রয় না দিতেন তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ধরনের বক্তব্য দিচ্ছেন তার সমালোচনা করাটা আপনাদের জন্য জায়েজ ছিল। আমি কিন্তু আপনার আগের পর্বে যখন কথা বলেছি, আমি কিন্তু টোটাল বিষয়টাই বলার চেষ্টা করেছি। যেই ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা যেই দলেরই হোক, সেটা ছাত্র দলের হোক আর যে দলের হোক, আমি সেটার পক্ষপাতিত্ব নই। এবং আমি বলেছি যে যারা এটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করেছি। এরপরেও যে কথাগুলি আসছে, এই কথাগুলি দুঃখজনক। বিষয়টা হচ্ছে যে আপনি ওই সালাউদ্দিন সাহেবের কথা বললেন, অমুকের কথা বললেন, অমুক ব্যক্তির কথা বললেন। ভাই, যে কোনো একটা জায়গায় দাঁড়াই তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে। জাইমা রহমানকে পর্যন্ত তার আমাদের ভাবি, তার বিরুদ্ধে যা তা কথা বলতে এই লোকের মুখ দিয়ে বাজে না। মানে কারণটা কি? আপনি জুলাইয়ের পদযাত্রা যে উপলক্ষে করছেন, আপনি সেটাকে কেন টার্গেট করছেন না? অন্য জিনিস কেন নিয়ে আসছেন? একটা ঘোলাপাড়িতে মাছ শিকার করার জন্য? অথবা আপনি নিজেকে মানে যে একটা মানে ঘটনা জানতাম যে একটা লোক পরিচিত হওয়ার জন্য খুব শখ ছিল সৌদি আরবে। সেই লোক পরিচিত হওয়ার জন্য শুনছে যে ওখানে চুরি করলে মাথা চুল কেটে তার পালকাতা লাগায় দেয়। তো গিয়ে চুরি করছে। চুরি করার পরে ওরে উটের উপরে উঠে চুল টুল কামে আলকাতা লাগায় তারপর ঘুরে দিয়েছে। সব মানুষ দেখতেছে আর হাসতেছে। তোমরা যে তুমি হাসো কেন? আমার মনের উদ্দেশ্য আমার সফল হয়েছে। ভাই, তোমার পরিচিতি অর্জন করার জন্য কি এই সমস্ত আজে বাজে কথাবার্তা বলে পরিচিতি লাভ করতে হবে? কি লাভ? আজকে এনসিপির নেতা এখানে বসে তাকে ডিপেন্ড করছে না তার ভাষা শব্দের ব্যাপারে। আবার যদিও উনি নিয়ে বলার চেষ্টা করেছেন যে হ্যাঁ তার ভাষাগত একটু মানে কি, আমি তো বললাম যে একটা অসভ্য, একটা বেয়াদব। রাজনীতিতে এরকম অসভ্য বেয়াদব আমার রাজনৈতিক জীবনে, এখানে তো যে কজন আছে আমার বয়স বেশি, আমার রাজনৈতিক জীবনে আমি দেখি নাই। তো এরকম একটা অসভ্যের ব্যাপারে ঘুরিয়ে পেঁচিয়ে যখন কথা বলা হবে, তখন ওই ছাত্র দলের ওই যে তৃণমূলের জন্য যে কান্নাকাটি করলেন, ওই তৃণমূল তো এটা সহ্য করতে পারার কথা না। ওই তৃণমূলকে কি বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বা বিএনপিকে তাকে করা হয়েছে? আমার কথা হচ্ছে যে যেটা অন্যায় সেটা অন্যায়, সেই অন্যায় যেই করুক তার বিচার হতে হবে এবং এটা সরকারের দায়িত্ব। আমি সরকারি দলের একজন কর্মী হিসেবে আমি বলছি এটা সরকারের দায়িত্ব। কিন্তু কথা হচ্ছে ওই ছেলেগুলো তারাও তো রক্ত মাংসের ছেলে, ওরা তো তারেক রহমানকে সেইভাবে দেখে, ওরা তো তারেক রহমানের স্ত্রীকে সেইভাবে দেখে। মির্জা ফখরুলের মতো লোক, তাকে নিয়েও যদি এই বেয়াদব ছেলেটা যেই ভাষায় কথাবার্তা বলে, সেনাবাহিনীর সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলো বলে, আপনি কালকে দেখছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক কথাই তো উনি বললেন, পুলিশকে কিভাবে খামচায় ধরছে। মানে ও বেয়াদব তো বেয়াদব। কই তার উপরে তো একটা আক্রমণ হয় নাই, তার উপরে তো একটা আচরণ হয় নাই। ওই ছেলেগুলো ইচ্ছা করলে তাকে আক্রমণ করতে পারতো। কিন্তু এই জন্যই আমি বলছি যে এই আক্রমণটা আসলে কারা করিয়েছে, এই আক্রমণের পিছনে উদ্দেশ্য কি, এই আক্রমণ কেন করিয়েছে? আমি একটু এটা থামাই। আমাকে সেখানে চিহ্নিত যদি কারো পদ পদবি থেকে থাকে, আপনাদের মতো দায়িত্বশীল মানুষ যখন এরকম দিনে দুপুরে মিথ্যা কথা বলে তাহলে খুবই আনফরচুনেট। তাদেরও আবেগ আছে। ভাই আবেগ আছে, আপনি বলছেন যে ভিন্ন কেউ করছে। আপনি আপনার সামনে কথা বলবেন, কিন্তু আপনি তো মিথ্যা তথ্য দিচ্ছেন। আমি মিথ্যা বললে আপনি জবাব দিবেন। আপনি মিথ্যা তথ্য দিলে আপনি পরে জবাব দিবেন। আমি তো আপনাকে নাম সহ দিলাম, আপনি ভিডিও ফুটেজ দেখেন। আমি বলেছি তো, আপনি তো অস্বীকার করেন। দায়িত্বশীল ছাত্র দলের নেতা, আমি কোনো দায়িত্বশীল না, শহর সাংগঠনিক
সাংগঠনিক তারা কেউ সম্পাদক না এখন আপনাদের উপজেলার সহ সাংগঠনিক তারা এটা সম্পাদক করা উচিত। এটা এনসিপির কাছে দায়িত্বশীল হইতে পারে যে এনসিপির একটা পুরো উপজেলার মধ্যে 5 জন লোক খুঁজে পাওয়া যাবে না, আর ছাত্র দলের অমুক উপজেলার অমুক সহ সাংগঠনিক সম্পাদক আপনারা 1 নম্বর না 3 নম্বর ওইটা খুঁজে বের করছেন, ওই জিনিস নিয়ে বিএনপি চিন্তা করে না। তারপরে এটা বুঝতে হবে। ঠিক আছে ভাই, বিএনপি এত বড় রাজনৈতিক দল, আপনি আপনার কথা বলবেন, আপনার সময় আপনি কথা বলবেন, আমি আমার রহমত ভাই, আপনার অসত্য কথা তথ্য শেষ করেন। থাকতেই হ্যাঁ। পারে। বিষয়টা হচ্ছে এইখানে পরিকল্পিতভাবে এই যে পাটোয়ারি গং এরা পরিকল্পিতভাবে ফ্যাসিবাদী যে ঐক্য, এই ঐক্যকে ধ্বংস করতে চায়, ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তিকে বিনাশ করতে চায়। আর এই কারণেই এমনভাবে এমন কিছু শব্দ চয়ন করা হচ্ছে যার কারণে এই তৃণমূলের, যেই তৃণমূলের জন্য উনি অনেক মায়াকান্না করলেন যে বিএনপির নেতাদের ছেলেরা বাইরে থাকেন আর তৃণমূলের নেতাকর্মীরা যাতে মাইর খায়। ভাই এই তৃণমূল তো বিএনপিকে বাঁচিয়ে রেখেছে, এই তৃণমূল নিয়ে বিএনপি গর্ব করে, আমরা গর্ব করি। এই তৃণমূলই বিএনপির সম্পদ। চিন্তাটা আমাকে করতে দেন, আমার দলের তৃণমূল। আপনি নির্বাচনের আগে কয় জায়গায় এনসিপি বিএনপির সঙ্গে ঝামেলা হয়েছে? এই বেয়াদব ছেলেটা ছাড়া কোন জায়গায় হয়েছে? যার যার রাজনীতি শেষে করবে। এই ঐক্যটা বিনষ্টের শুরু করলো কে? এই শুরু করেছে এই কয়েকটা বেয়াদব। জি সাইদ খান ভাই, এই স্থানীয় পর্যায়ের এমন সংঘাত, সহিংসতা রাজনীতির কেন্দ্রেও প্রভাব তো পড়ে। আমরা যেহেতু স্থানীয় পর্যায়ের সংঘাত নিয়েও এখন আমরা রাজনৈতিকভাবে বা কেন্দ্রীয়ভাবে আলোচনা করতেছি, একটা টেলিভিশনের টক শোতে আলোচনা করতেছি, প্রভাবটা আসলে কেমন, ভবিষ্যতে কেমন? আচ্ছা, প্রভাবের আগে আমি একটু দুইজন রাজনৈতিক আলোচকের বক্তব্য শুনলাম, আমি একটু ওই জায়গা থেকে ছোট্ট একটু আলোচনা করতে। সেটি হচ্ছে সাম্প্রতিক সময় দিল্লিতে ককরোচ জনতা পার্টি একটি আন্দোলন দেখেছেন, ঠিক আছে? এই আন্দোলন ককরোচ জনতা পার্টি করেছে, পেছনে কিন্তু কেউ না কেউ ছিল। ঠিক ওই সময়টায় এনসিপির কয়েকজন শীর্ষ নেতার সাথে ঢাকায় একটা ক্ষমতাসীন দেশের অ্যাম্বাসিতে মিটিং হয়েছে এবং বাংলাদেশেও সরকার বিরোধী বা এনসিপিকে রাস্তায় নামাবার একটা নির্দেশনা ছিল, আমি জানতে পেরেছি। দায়িত্ব নিয়েই বলছি, স্পেকুলেশন না। এবং তার পরপরই এই জুলাই পদযাত্রা শুরু হয়েছে এবং এইবারই প্রথম, এর গত বছরও কিন্তু জুলাই পদযাত্রা ছিল। আমি দেখেছি ছাত্র দলের ছেলেরা পানি খাইয়েছে, ফুল দিয়েছে, পাহারা দিয়েছে, হ্যাঁ, সাধুবাদ জানিয়েছে, অভিবাদন জানিয়েছে। এবছর আসলে ঘটনা হচ্ছে যে আমি ওই আগের পর্বে যেটা বলেছিলাম যে একটা রাজনৈতিক সংস্কৃতি, যে দলীয় বিভেদ, এই যে শত্রুতা, দলীয় বিভেদটা শত্রুতায় রূপ নেয়ানোর একটা ষড়যন্ত্র চলছে এখানে, এবং শত্রুতা কিন্তু সংঘাতের দিকে ঠেলে দেয় এবং এই রাজনৈতিক সংঘাত কিন্তু একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেয়। সেই পরিস্থিতি সৃষ্টি করবার জন্যই কিন্তু আমার কাছে মনে হয় এনসিপি আবারও ফাঁদে পা দিয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে, জোক একটা গল্প পড়েছেন, এনসিপি ফাঁদে পা দিয়েছে নাকি বিএনপি ফাঁদে পা দেয়নি? বিএনপি ফাঁদে পা দেয়নি। শুনুন, বিএনপি তো সরকারে আছে, তার আবার ফাঁদে পা দেওয়ার কি আছে? এনসিপির কিন্তু না, আমি বিএনপির কথা বলছি, বিএনপি তো আর ফাঁদে পা দেবে না, কিন্তু এনসিপির হচ্ছে কি, এনসিপির আছে সম্ভাবনা। আপনার জোক গল্পের কথা মনে আছে শরৎচন্দ্রের? ওই যে পাট চাষি পাট খেতে পাট কাটে এবং জোক এসে ওনার শরীরের রক্ত চুষে খায়। এনসিপি কিন্তু হচ্ছে বিশাল অ্যাচিভমেন্ট, সোনালী তার অর্জন। সেই অর্জন পরগাছা হয়ে একটি রাজনৈতিক দল তার অর্জনকে শুষে নিচ্ছে, তাকে অপ্রাসঙ্গিক করে দিচ্ছে। আগামীতে কিন্তু একটা রাজনৈতিক, যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে পালাবার পরে এক ধরনের গণতান্ত্রিক রাজনীতিতে শূন্যতা আছে, কিন্তু স্বীকার করুন বা নাই করুন, সেই শূন্যতার সম্ভাবনার জায়গাটি কিন্তু এনসিপির। এনসিপিকে এখানে শেষ করে দেবার জন্য একটি চক্র তাদেরকে সামনে ঠেলে দিচ্ছে। জুলাই পদযাত্রায় জামাত নাই কেন? আবার ছাত্র শিবিরের সভাপতি জাহিদ স্ট্যাটাস দিয়ে ফেলে দিল কেন? এখানে এক ধরনের ষড়যন্ত্র আছে যে এনসিপির ঘাড়ের উপরে, এনসিপির সাথে বিএনপির বা সরকারের সাথে এনসিপির একটা মারামারি লাগাই দিতে পারলে এখানে তৃতীয় যে পক্ষটি থেকে যায় তারা প্রাসঙ্গিক হয়ে যায়, অনেক বেশি সভ্য হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়। এখানে কিন্তু এনসিপিকেও কিন্তু এক ধরনের ট্যাবুর মধ্যে ফেলানো হচ্ছে। আর সরকারের জনপ্রিয়তা সবসময় নিম্নমুখী হয়, লোকজনও পাঠানো হচ্ছে।
দেখুন, আপনি সিলেটে যখন হবিগঞ্জে যখন স্থানীয় ছাত্রদল বলেন বা বিএনপির নেতাকর্মীরা যখন তাদেরকে ঘিরে ধরে, তখন পুলিশের যে সদস্যদের উপস্থিতি এবং এনসিপির সদস্যদের উপস্থিতি, পুলিশ সরাসরি বলছে দেখুন আপনাদের চেয়ে কিন্তু আমার ফোর্স বেশি, আপনারা ঘটনাস্থল থেকে সরে যান। এনসিপির লোকজন সরছিল না, তারা কিন্তু ফাঁদে পা দিয়ে আছে, তারা প্রসঙ্গ, তারা বুঝতেছে না, তারা ধীরে ধীরে বিলীন করে দেবার ষড়যন্ত্রের মধ্যে ঢুকে পড়েছে। এই একটি জায়গা, মানে এনসিপি কে জামাত বিলীন করে দিচ্ছে। আমি দলটির নাম বললাম না, বাইরে যারা থাকে। আওয়ামী লীগ তো পালিয়ে গেছে। একটি প্রজন্ম 13 বছর যদি হয়, কারণ টিন হওয়া পর্যন্ত 1 ইয়ার থেকে 12 ইয়ার পর্যন্ত একটা প্রজন্ম, 13 মানে ওই জেনারেশন, 12 বছর একটা জেনারেশন, এভাবে আগামী 3টা প্রজন্ম 36 বছর আওয়ামী লীগ আর ফিরবে না। 36 বছরে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে না। সুতরাং এখানে যে এই শূন্যতা, একটা বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, এনসিপি আর একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বেড়ে উঠলে একটি উগ্রবাদী দল অপ্রাসঙ্গিক হয়ে যায়, ছিটকে যায়। তারা প্রাসঙ্গিক থাকবার জন্য এনসিপিকে সামনে ঠেলে দিয়েছে এবং এনসিপি বোকার মতো এই এবং মানে কি বলে এটাকে, যে আছে না যে সরলভাবে ওই পথে এগুচ্ছে। এর খেসারত সাইফ মুস্তাফিজ বললো না 17 বছরে আওয়ামী লীগকে সরাতে পারেনি। সাইফ মুস্তাফিজদের মনে রাখা উচিত, ফুটবল খেলা 90 মিনিট, এবছর বিশ্বকাপে 88 মিনিটে গোল হয়ে আর্জেন্টিনা জিতছে না। তো আপনি 17 বছর প্রেক্ষাপট তৈরি করে দিল, আপনি এসে গোল করেই আর 16.5 বছর নাই করে দিলেন। কে গোল করেছে? কে? হ্যাঁ, 15.5 বছর নাই করে দিলেন। ভাই, প্রেক্ষাপট তৈরি করেছে বিএনপি, এবং এই জুলাই গণ অভ্যুত্থান 2024 রাজনৈতিক দল হিসেবে যদি দাবি করে বিএনপি যে একক কর্তৃত্ব বা কৃতিত্ব তাদের, তাহলে সেটা বিএনপি দাবি করতে পারে, কারণ তারা ঘোষণা দিয়ে না করলে করতে পারে, কেউই করে না। তারা ঘোষণা দিয়ে এখন যিনি প্রধানমন্ত্রী এবং যিনি দলের মহাসচিব, তারা দুইজনই কিন্তু 18 তারিখ ঘোষণা দিয়ে এই আন্দোলনকে সমর্থন দিয়েছে। এবং আমি আর 10টা সেকেন্ড নিতে চাই। ঘোষণা দিয়েছে এবং তারা পরবর্তী কৃতিত্ব নেয়নি। জুলাইটা শুধুমাত্র এনসিপি, বিএনপি, জামাত, 18 কোটি মানুষের এই জায়গাটিতে যদি বিভক্ত করা যায়, তাহলে জুলাইটা হবে বিতর্কিত এবং জামাত প্রাসঙ্গিক হবে। জামাত 71-এর কলঙ্ক মোচন করে রাজনৈতিক মূল ফোর্স হবে, আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে। এনিমি ইজ মাই ফ্রেন্ড। জামাত এবং আওয়ামী লীগ মিলে এই দুই পক্ষকে বিদায় করবার জন্য এই ষড়যন্ত্র করছে। না হয় এনসিপি বা বিএনপির দ্বন্দ্ব দূরত্ব হবার তো কোনো সুযোগই নাই, কারণ এরা তো ভাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে এবং সারি সারি মরেছে, ষড়যন্ত্রের মধ্যে পড়েছে তারা। সাইফ মুস্তাফিজ ভাই বলো না কে গোল করেছে? গোল করেছে তারেক রহমান, অ্যাসিস্ট করেছে সালাউদ্দিন আহমেদ। এখন দেখেন, উনি একটু আগে আমার সামনে যেটা বললো যে একদম বললো যে একটা ওয়ার্ডের সমান হয়তো বা এনসিপির অবস্থান। ঠিক আছে, আমাদের এরকম অহংকার নেই, আপনি বুঝবেন না। আচ্ছা না, ঠিক আছে, আমি বলেছি যে আমার একটা থানা, আমি 5 জন আমার টাইমে একটু আমাকে একটু বলতে দেন। হ্যাঁ, তো আপনারা ওইভাবে, আমি যেটা বলছি ওইটা যদি মিসকোট করে তাহলে আমি বলবো না, এটা তো অন রেকর্ড থাকবে, আপনি শুনে নেবেন। তো আমি ভুল বললে সেটা জনগণ বিচার করবে। তো ওনার কাছে এরকমটাই যে একটা থানা পর্যায়ের বা জেলা পর্যায়ের যে নেতা বা যে জনবল তাদের আছে, আমাদের সেটা পুরো বাংলাদেশ শুনে। ঠিক আছে, এটা আমি অ্যাড্রেস করতেছি। আমরা হয়তো বা 2-3 জনেরই দল, ঠিক আছে, আমরা সেটা মেনে নিলাম। কিন্তু তারা যে এত বড় একটা রাজনৈতিক দল, প্রত্যেকটা জেলায় জেলায়, ওয়ার্ডে ওয়ার্ডে এত লোকজন, 17 বছরে তো আসলে তারা কিছু করতে পারেনি। ঠিক আছে, 90 মিনিটের খেলা খুব ফাইন, কিন্তু একটা খেলার ফিনিশিং যদি না হয়, আপনি কোনোদিন তো জিততে পারবেন না। আপনি 90 মিনিট খেলে গেলেন, মানুষের আমি শেষ করি, মানুষের মন জয় করে গেলেন দল হিসেবে, কিন্তু সেটা তো হয় নাই। বিরোধী দল হিসেবে বাংলাদেশের ইতিহাসে বিএনপি সব থেকে ব্যর্থ একটা রাজনৈতিক দল, এটা আমি অন রেকর্ড সবার কাছে বললাম। এটা কেন বলতেছি? 17 বছর ধরে আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করে সেটা একটা ফিনিশিং লাইনে তো আনতে হবে, সেটা বিএনপি কখনো পারেনি। আমরা ছোট থেকে বড় হয়ে গেছি, অপেক্ষা করতাম যে ঈদের পরে বিএনপি কবে আন্দোলন করবে, বিএনপি কবে রাজপথে নামবে, আমরা কবে দেখবো যে বাংলাদেশকে আবার ফ্যাসিবাদ মুক্ত। কিন্তু আমরা দেখতে পাইনি। লাস্ট যে ইলেকশন হলো 2024 সালে, সেখানেও তারা আমেরিকার স্যাংশনের জন্য অপেক্ষা করতো।
যে কবে একটা আমেরিকা স্যাংশন দিবে, ওই বহির্বিশ্বের একটা চাপে হয়তো বা বিএনপি আবার ক্ষমতায় আসবে। তো এর বাইরে আমি কখনো কিছু দেখি নাই। এবং যখন তিনি বারবার মানে নিজেদের এইসব ওয়ার্ডের ছেঁচড়া নেতাকর্মী, বাটপার নেতাকর্মী, চোর ছেচর যেসব সন্ত্রাসীদেরকে বিএনপি এখন পালতেছে, যেসব সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন হিসেবে নিজেরা গড়ে উঠতেছে, যাদের বিচার তারা না করে উল্টা তাদের ব্যাপারে সাফাই গাচ্ছে। বারবার এই নাসিরউদ্দিন পাটোয়ারিয়া নিয়ে তিনি প্রায় 20 মিনিট আলাপ করলো, কিন্তু নিজেদের দলে এসব সন্ত্রাসীরা যেটা চিহ্নিত সেখানে ওই নিয়ে বিনিয়ে বলতেছে কি যে এখানে অন্য কোনো পক্ষ থাকতে পারে, অন্য কোনো মত থাকতে পারে। আরে ভিডিওতে প্রত্যেকটা জিনিস 3 দিন ধরে গেছে, একজনকে আপনারা গ্রেফতার করতে পারেনি। আপনারা বাংলাদেশে কি সুশাসন প্রতিষ্ঠিত করবেন? আপনারা যেখানে ভিন্ন মতকে যেভাবে দমন করছেন, যেখানে আপনাদের নেতাকর্মীরা মানে উল্লাস করছে ফেসবুকে, সেখানে আপনি বলতেছেন যে এখানে অন্য কোনো রাজনৈতিক দল যুক্ত থাকতে পারে। আপনি যখন ভিন্ন মতের কথা বলেন, ভিন্ন জায়গায় বলেন, যখন আপনারা বিরোধী দলে ছিলেন, এই চুপ্পুর মতো লোক আপনার জনাব তারেক রহমানকে বলতো খাম্বা তারেক, এই চুপ্পুর মতো লোক জিয়াউর রহমানকে বলতো হচ্ছে পাকিস্তানের চর, এই চুপ্পুর মতো লোক বেগম খালেদা জিয়া কিন্তু অনেক আজে বাজে কথা বলতো। তখন আপনাদের মনে কোনো পীড়া লাগতো না, তো এখন এসে আপনারা চুপ করে বসে রাখেন। আপনার ছাত্র দলের তৃণমূলের নেতাকর্মী, আপনাদের তখন মনের মধ্যে কোনো জ্বালাতন হইতো না। এই অভ্যুত্থান চলে গেল, তারপর 6 মাস চলে গেল, তাও আপনারা চুপ কিনে সেলিব্রেট করতেছেন। এই আওয়ামী লীগের লোকজন এত কিছু বলতো, তাও আপনারা তাদেরকে পুনর্বাসন করতেছেন। এই এত মানুষ আপনাদেরকে এত কিছু বলে আসছে, আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী আপনাদেরকে অকথ্য ভাষায় আজে বাজে কথা বলতো, তখন আপনাদের রক্ত গরম হয়ে একটা মানুষকে আপনারা তখন কিছু করতে পারতেন না। এই যে যখন ক্ষমতায় আসছেন তখন মনে হচ্ছে, ওহ আমি তো এখন আওয়ামী লীগ হয়ে গেছি, আমি তো এখন সর্বক্ষমতার অধিকারী, এখন সবাইরে ধরাও পাকড়াও করে মাইরা একদম আমি আবার নতুন করে 17 বছর না 170 বছর আবার আমি ক্ষমতায় থাকবো। তো এটা যদি বাংলাদেশে নতুন করে এস্টাবলিশ করতে চান, আপনাদের কারো আসলে কোনো টিকে থাকার সুযোগ নাই। এখানে এনসিপির কিছু করতে হবে না, বাংলাদেশের আপামর জনতাই আপনাদের এই বিশাল কর্মী বাহিনী, এই ওয়ার্ডে ওয়ার্ডে যে 1 নং 2 নং যে যত নেতা গজায় উঠছে, এই প্রত্যেকটারই কিন্তু বিদায় ওই দিল্লির মতো করেই হবে। জি রহমতুল্লাহ ভাই, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, পরিচয়ও সামনে আসছে, তারপর আমি বললাম তারপর আপনার যে তৃতীয় পক্ষের আলিফ কথা কেন বলছেন? ছেলেটাকে যাকে মারধর করা হচ্ছে সেখানে আলিফের কোনো কিছু ছিল না। আলিফের এই চোখ কারা উঠাইলো, কোন ভিডিওতে আছে? একটি লোক ভিডিওতে, ইভেন আপনার সার্জিসের এই যে বগলের তলে একটা ইয়ানিয়া, তারপরে যে হাত বাঁধার ছবি, তাকে কোন জায়গায় মারলো? একটা দৃশ্য তো কেউ দেখলো না। ও অত বড় বেন্ডিজের জায়গা সার্জিসের উপর আক্রমণ করা হলো, সেই ভিডিওটা কোথায়? আমি এগুলি নিয়ে বিতর্ক, আমি বলতে চাচ্ছি সেটা খুব বিপ্লবী আকারে 2-3টা কথা বলছে। বালুর ট্রাক বিএনপি সহায়তা পায় না, ব্যর্থ বিএনপি দল। ভাই ব্যর্থ বিএনপির দল কালো লঙ্গির মধ্যে ছিল না তো। সারা বছর ছাত্রলীগের মিছিল করলেন, 17 বছর বিএনপির লোকেরা কি করছে এই দেশবাসী জানে না? আপনি যারা ভাই আমরা এনসিপি করি, কথা বলতেছি, জামাত শিবিরের কথা বলেন না। এনসিপি করে বুঝলাম, এই সার্জিস হাসানাতটা কোথায় ছিল? নাহিদ ইসলাম কি করেছে? কার মিছিল করেছে? সারা বছর এরা কাদের মিছিল করেছে? কাদের মিছিল করছে? কাদের মিছিল করেছে? আপনি ছবি নেন। আপনি আহ্বায়ক সদস্য সচিব না, আহ্বায়ক সদস্য সচিবের কথা বলেন। আমি যে নাহিদ হাসানা বিএনপির যে রাজনৈতিক দল কথা যে বললাম, সবাই আপনি আন্দোলন চলাকালে আন্দোলনের সফলতার 5 তারিখে আমি আপনার প্রোটেকশন চাই। আমি আপনার প্রোটেকশন চাই। আপনার 5 তারিখের আগে এই যে রাতের বেলা আইনমন্ত্রী আনিসুল হকের বাসা থেকে এই যে হাসানাত আর সার্জিসটা বের হয়ে কি বললো? আমাদের কোনো কর্মসূচি নেই, এই আন্দোলনের সাথে যারা দুর্বৃত্তায়ন করছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আরেকটি শব্দ বলেননি আপনি, যে রাজনৈতিক কোন অসৎ উদ্দেশ্যে এই জ্বালাও করা হচ্ছে। আর ভাতের হোটেল থেকে ওনারা কি বললেন, মহানায়করা কি বললেন? পতপত করে কবুতরের মতো পড়ে পড়ে কি বললেন? এখন থেকে সবকিছু শেষ। সেটা তো আপনারাই, বিএনপি তো তাদের মিডিয়া সেলে উল্লেখ করেছে যে গান পয়েন্টের মুখে এটা বলানো হচ্ছে। তাদের মুরব্বি জামাত ইসলাম, ভাই এই তাদের মুরব্বি জামাত ইসলাম 2014 সালের 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনের পরে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত এই জামাত ইসলামের কোনো দৃশ্যমান রাজনৈতিক কর্মসূচি ছিল না। শুধুমাত্র একটা ব্যানার একদিক দিয়ে বেরোইতো, মিছিল একটা করে ব্যানার গুটে চট। আর বিএনপির নেতাকর্মীরা সারা বিভাগে, সারা দেশে, গ্রামে গঞ্জে মিছিল মিটিং করতে গিয়ে দিনের পর দিন এভাবে জেল কেটেছে। যদি ওই 10 বছর জামাতের মতো বিএনপিও যদি কোনো কর্মসূচি ছাড়া থাকতো, তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কোথা থেকে সফল হতো? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনই তো নিশ্চিহ্ন হয়ে যেত। তাহলে আজকে যারা এইভাবে একক কৃতিত্বের দাবিদার হতে চাচ্ছেন,
তাদের উদ্দেশ্য ভিন্ন। এবং সবচেয়ে বড় কষ্টটা আমি টের পেলাম কেন, আবার চুপ্পু, যে চুপ্পু বিদায় নিয়েছে সেই চুপ্পু প্রসঙ্গ। কারণ কি, ওই চুপ্পুকে ওই দিন যদি বিদায় করার জন্য যে নাটক সাজানো হয়েছিল, ওই নাটক যদি সফল হতো তাহলে তাদের নির্বাচন না করার যে খায়েশ এবং তাদের যে রাজত্ব চলছিল ইউনূসের নেতৃত্বে, সেই রাজত্বের মেয়াদটা আরো বেশি বাড়তো। দুঃখটা ওই জায়গাটাতে, সেই চুপ্পুকে দিয়ে সাংবিধানিক কোনো সংকট না তৈরি করে বিএনপি বুদ্ধিমত্তার সঙ্গে ওই চুপ্পুকে দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করতে পেরেছে। দুঃখটা ওই জায়গা থেকে, ওই জায়গাটাতে। আপনার সময় শেষ সাইদ খান ভাই, আমি দিব আপনাকে, যদি পারি 1 মিনিট সময় দেবো, 2 মিনিট সময় আছে। আচ্ছা, সাইফ মুস্তাফিজ যেটি বললেন যে আওয়ামী লীগের মতো মানে বিএনপিও শুরু করেছে, একেবারে যে শুরু করেনি তা না, কিছু কিছু করছে। বিএনপির কিছু নেতা কর্মীদের কারণে তো সরকারও বিব্রত, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থাও নিচ্ছে, বেশ কিছু জায়গায় গ্রেপ্তারও করতে দেখেছি। এটি কাম্য নয়। জুলাই আসলে আমাদেরকে এই জায়গা থেকে বেরোবার বার্তা দিয়ে গেছে। বিএনপি মহাসচিবও বলেছেন যে বদলাইনি, আমরা একটুও বদলাইনি। ঠিক তেমনি শাহ আলমের ব্যাপারে এখনো আমরা দেখছি না, শাহ আলমের ব্যাপারে আপনি তো দেখবেনই, কারণ আপনার লেন্স তো একদিকে রয়ে গেছে। আপনি গোটা জাতিকে দেখেন, আপনি একটা জাতীয় নেতা, জাতিকে হুক আপ করবেন, আপনি একদিকে দেখেন কেন? ব্যক্তিগত আক্রমণ যতদিন না পর্যন্ত বন্ধ হবে ততদিন পর্যন্ত এই সংঘাতের রাজনীতি, শত্রুতার রাজনীতি আমাদের এই রাষ্ট্রকে আবারও ফ্যাসিবাদের দিকে উস্কে দিবে, ফ্যাসিবাদের দিকে ধাবিত করবে। গালাগালির রাজনীতি থেকে বেরোবো বলেই তো শেখ হাসিনাকে পালিয়েছে বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে। সেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে আপনারা কেন নিয়ন্ত্রণ করলেন না? তিনিই তো গালাগালি করলেন। মির্জা আব্বাসের মতো একজন প্রবীণ রাজনীতিককে একেবারে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, কমায় নিয়ে গেছেন। তো সেই জায়গাটি নিয়ন্ত্রণ করা উচিত ছিল। আর সালাউদ্দিন আহমেদ সম্পর্কে যেটি বললেন, দেখুন, জঙ্গল সলিমপুরের তো সফলতা এই সালাউদ্দিন আহমেদের, সেটি তো বলেন না। আবার আপনি রোহিঙ্গা ক্যাম্পে যে নানান ধরনের ষড়যন্ত্র, কনস্পিরেসি, সেগুলোও তো আটকে দেয়া এই সালাউদ্দিন আহমেদের কৃতিত্ব। শুনুন, মাদক নির্মূল করা যায় না, নিয়ন্ত্রণ করতে হয়। আপনি দেখুন, আগের মতো সেই একেবারে মাদকের অভয়ারণ্য ঢাকা শহরে নেই। যে চিহ্নিত মোহাম্মদপুর, সেই জায়গাটি কিছুটা হলেও তো মুক্ত হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। 17 বছরের জাঙ্ক তো 17 মাসে দূর হবে না। আজকে এনসিপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতো, তারা তো 17 ঘন্টা সরকার চালাতে পারতো না। কারণ তাদের যে লোভ, ক্ষমতার প্রতি তাদের যে মোহ, সেই একটু ক্ষমতার প্রতি যে মোহ, সেটি আমরা দেখেছি যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট থাকাকালীন তাদের নিয়োগকৃত প্রধান উপদেষ্টা, তার সময়ই দুদকে মামলা হয়েছে। দেখুন, এই জায়গা থেকে বেরোতে হবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতির না, আমাদের রাজনৈতিকভাবে সভ্য হতে হবে। এনসিপির নেতাদের এই যে ক্ষমতা হারাবার বেদনা, এখান থেকে, এই জায়গা থেকে বেরিয়ে দল হিসেবে একটা ন্যারেটিভ বা একটা রাজনৈতিক ফিলসফি তৈরি করতে হবে যে এনসিপি মানুষের জন্য এই রাজনীতিটা নিয়ে আসছে। সেটি দিলে আমি মনে করি নাগরিক সমাজ, সাধারণ মানুষ সবাই 1 মিনিটের মধ্যে যেটা বলছিলাম যে ভাই যে তথ্যগুলো দিল, আপনি নিজে উল্লেখ করলেন, আমরা যদি বিএনপির মিডিয়া সেলের 24-এর কি বলে ইয়াগুলা দেখি, পোস্টগুলো দেখি, সেখানে তারা প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যাও দিয়ে দিয়েছে যে গান পয়েন্টে থেকে কিভাবে তারা এগুলো বলছে বা পরবর্তীতে আন্দোলনকে কিভাবে সামনের দিকে তরুণরা এগিয়ে নিয়েছে। তারা হয়তো বা অনেক কিছু মেকানিজম বুঝবে না, কারণ একটা মানে ফেইলিয়ার বিরোধী দল হিসেবে কুইক ডিসিশন মেকিং, বোল্ড লিডারশিপের জায়গা থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া, সেটা সেই জায়গা থেকে সেই জায়গা কিন্তু হয় না। এবং 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 আমারটা আপনারটাও বলি না ভাই, আমাকে বলি। এবং আপনারা শিষ্টাচার শিখান আমাদেরকে, কিন্তু আপনার কথা বলতে দেন না। কাজগুলির একটি প্রশংসা প্রধানমন্ত্রী তারা করেছে, শুধু তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার ছাড়া। আমি যেটা শেষ করতে চাই, আমরা বলি না, মানুষ বলে যে আসলে বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়। সো আর সুবিধাবাদী হওয়ার জন্য এনসিপি হয়ে যায় না, সুবিধাবাদী হওয়ার জন্য এনসিপি হইতে হবে।